মুক্তি এমন কিছু রাত থাকে যা সহজে শেষ হতে চায় না, আর এমন কিছু ভয় থাকে যা সারা জীবন তাড়া করে বেড়ায়। আজ আমি আপনাদের শোনাবো আমার নিজের লেখা একটি গল্প, ছায়া। এটি বিশ্বজিৎ নামের এক সাধারণ ছেলের গল্প, যার জীবনে হঠাৎ নেমে এসেছিল এক চরম আতঙ্ক। সেই রাতে বিশ্বজিতের সাথে ঠিক কী ঘটেছিল, কেন আজও সে একা অন্ধকারে যেতে ভয় পায়। চলুন শোনা যাক সেই লোমহর্ষক কাহিনী। কলেজ ক্যান্টিনে ঢোকার মুখেই শুনতে পেয়েছিলাম, হয়তো আমাকে নিয়ে কিছু আলোচনা চলছে। কারণটা আন্দাজ করতে পারি। বোধহয় ওরা আমার সাথে কিছুদিন আগেই ঘটে যাওয়া একটা অবিশ্বাসযোগ্য ঘটনার বিষয়ে কিঞ্চিত জানতে পেরেছে, আর সে নিয়ে ওদের কৌতূহলের শেষ নেই। 3 দিন ধরে নানাভাবে চেষ্টা করছে জানার। আমি বলতে চাইনি, কারণ জানি যে জিনিসটি ওরা জানতে চাইছে তার স্বাভাবিক কোনো ব্যাখ্যা হয় না, বা শুনলে অবিশ্বাস হাসি ঠাট্টার কারণ হবে, বা হয়তো কারোর ভুল ধারণাও জন্মাবে। ক্যান্টিনে ঢোকার সাথে সাথেই সবাই হৈ হৈ করে উঠল। প্রায় 7-8 জন বন্ধু মিলে পুরো জমজমাটি আড্ডা জুড়ে দিয়েছে। সবার হাতেই গরম চায়ের কাপ, টেবিলে ভেজিটেবিল চপ বিস্কিট সাজানো। বাইরে আজ মেঘও করেছে ভীষণ, এর মধ্যে এইসব বলে জমে যায় বেশ। আমি বললাম ওদের উদ্দেশ্য করে, কি রে, তোরা তো রীতিমতো ছোটখাটো পিকনিক বসিয়ে দিয়েছিস। সুজয় নামের এক বন্ধু বলল, আসুন দাদা আসুন, আপনারই অপেক্ষায় ছিলাম আমরা। বসুন বসুন। আমি বললাম, কেন? আকাশ নামের এক বন্ধু বলল, কেন মানে? আজ ছাড়ছি না, তুই পরপর 2 দিন কাটিয়েছিস, আজ তোকে বলতেই হবে। এতজন আছি আমরা, আজকে না শুনে যাচ্ছি না। বাকিরা একসাথে রীতিমতো আন্দোলনের সুরে বলে উঠল, যাচ্ছি না যাচ্ছি না। আমি হাসতে হাসতে বললাম, আশুতোষের প্রপার স্টুডেন্ট হয়ে গেছিস তোরা, বুঝতেই পারছি। সবাই হৈ হৈ করে হেসে বলে উঠল, কি বলতে চাইছিস? সেই তো, কি বলতে চাইছিস? হ্যাঁ, আমি আস্তে আস্তে বললাম, না না কিছু না, ছাড়, এমনি মজা করে বললাম। আহিলি নামের এক বান্ধবী বলে উঠল, বল না রে, প্রমিস আমরা কেউ উল্টো পাল্টা বলবো না। আমি বললাম, আচ্ছা বলবো। পাশ থেকে সুজয় বলল, দেখেছিস, আমরা 3 দিন ধরে বলছি ভাই বল প্লিজ, তখন ডিরেক্ট না, আর আহেলি বলতেই হ্যাঁ বলবো। হু কি ব্যাপার। বাকিরা রীতিমতো লেগ পুলিং করার জন্য মুখে একটা ফচকে হাসি নিয়ে বলে উঠল, ঠিক ঠিক। আমি কিছুটা লজ্জা পেয়ে ও কিছু ব্যাপার না বলতে গিয়ে মনে মনে ভাবলাম, মানে সত্যি বলতে মেয়েটার টানা টানা কাজল দেওয়া চোখের মধ্যে বেশ একটা মায়া আছে। ভীষণ রকম নিরীহ নিষ্পাপ মুখাবয়ব, নামের সাথে চরিত্রের অদ্ভুত মিল আছে। মাঝে মধ্যেই কেন জানি না মনে হয় কতদিনের চেনা কেউ, ভীষণ কাছের, অথচ আলাপ সবে 3-4 মাসের, ঠিকমতো পরিচয় হয়নি এখনো। তবে তার অনুরোধ বারণ করা আমার পক্ষে অসম্ভব। পরক্ষণেই তন্দ্রিমার ডাকে চেতনা ফিরল। এই যে, আর মনে মনে ব্লাশ করতে হবে না। আমিও সঙ্গে সঙ্গে বলে উঠলাম, তোরা না একেবারে সামনে এসব। এই আহলি, মানে সরি, হ্যাঁ জানিসই তো ফালতু বকে ওরা। আহেলিও কিছুটা লজ্জা পেয়েই নিজের দিকে মুখ নামিয়ে বলল, না না ঠিক আছে, তুই শুরু কর। হাতে গরম চায়ে চুমুক দিয়ে গল্প শুরু করতে যাব, অমনি পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, কিরে, ভূতের গল্প চললি নাকি? দেবজ্যোতি বলে এক অত্যন্ত কুচুটে বন্ধু। শুনেই মাথাটা বেজায় গরম হয়ে উঠল। ক্লাসে এমন একটা হলেও ছেলেপুলে থাকবে যে কাঠি করবে এই সবেতেই। এইসবের জন্য বলতে চায় না আমি এসব, তাও নিজেকে কিছুটা সংযত করে বললাম, ভূতের গল্প বলবো এটা তোকে কে বললো? অত্যন্ত বাঁকা সুরে উত্তর আসলো, না, শুনছি তো কদিন ধরে তুই নাকি ভূত দেখেছিস, তোর বাবার নাকি ওঝা, ইত্যাদি ইত্যাদি। ফিজিক্সের ছাত্র এইসব বিশ্বাস করিস কি করে?
বাকিরাও বিরক্ত হয়ে কিছু বলতে উদ্যত হলে তাদের থামিয়ে বললাম, শোন, প্রথমত আমার বাবাকে তুই যেটা বলতে চাইছিস, আমার বাবা সেই রকম কোনো ভণ্ড বা জালিয়াত কোনো ওঝা না। উনি একজন কালী ও শিব সাধক এবং নিঃস্বার্থ এক পূজারী। আর দ্বিতীয়ত, ফিজিক্স আর তন্ত্রের অধিক মিল আছে বলে আমি অন্তত বিশ্বাস করি। তাছাড়া জীবনে এমন অনেক প্রশ্ন আছে যা সঠিক কোনো ব্যাখ্যা হয় না। তার মানে এটা না সেটার কোনো রকম অস্তিত্ব নেই। তাও বলি শোন, আশা করি জানিস ফিজিক্সের একটা তত্ত্ব আছে শক্তির ওপর ভিত্তি করে, এনার্জি ক্যান নেইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, অনলি ট্রান্সফর্মড। তার মানে এনার্জি ইজ কনজার্ভড। কিন্তু মানুষ প্রায়ই ভুলে যায় আমাদের শরীর নিজেই একটা চলমান শক্তি ব্যবস্থা। মস্তিষ্কে প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন নিউরন বৈদ্যুতিক সম্ভাবনার মাধ্যমে তথ্য আদান প্রদান করে। স্মৃতি, ভয়, ভালোবাসা সবই নিউরনের সিনাপেটিক প্যাটার্ন, অর্থাৎ শক্তির নির্দিষ্ট বিন্যাস। নিউরোসায়েন্সের ভাষায় চেতনা কোনো বস্তু নয়, এটি একটি এমার্জেন্ট ফেনোমিনা যা জটিল বৈদ্যুতিক ও রাসায়নিক প্রক্রিয়া থেকে জন্ম নেয়। এখন প্রশ্নটা এখানেই জটিল হয়, যখন হঠাৎ মৃত্যু ঘটে তখন মস্তিষ্কের সমন্বিত কার্যকলাপ থেমে যায় ঠিকই, কিন্তু থেমে যাওয়া মানে কি সঙ্গে সঙ্গে সব তথ্য, সব শক্তি, সব প্যাটার্ন বিলুপ্ত হয়ে যাওয়া? ফিজিক্স তা বলে না, তন্ত্রও না। কোয়ান্টাম ফিজিক্সে আমরা জানি তথ্য অর্থাৎ ইনফরমেশন সম্পূর্ণভাবে ধ্বংস হওয়া নিয়ে এখনও প্রশ্ন আছে। কিছু তত্ত্ব বলে তথ্য পরিবেশে ছড়িয়ে পড়ে। তান্ত্রিক ভাষায় একেই কি বলা হয় জানিস? চেতনার বিকেন্দ্রীকরণ। তান্ত্রিক মতে কিছু মানুষের ক্ষেত্রে এই শক্তি, তথ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয় না, বিশেষ করে যখন মৃত্যুর সময় চেতনা ছিল চরম অস্থির অবস্থায়। ভয়, তীব্র আবেগ, অসমাপ্ত মানসিক সংকেত তখন সে নিউরাল প্যাটার্নের ছাপ পরিবেশের সাথে রেজোনেন্স তৈরি করতে পারে। বিজ্ঞানীকে ব্যাখ্যা করবে হয়তো ইলেকট্রোম্যাগনেটিক রেসিডিউ, এনভায়রনমেন্টাল মেমোরি হাইপোথিসিস বা হয়তো অবজারভার ইনডিউস পারসেপশন। তন্ত্র একে বলবে স্থানে আবদ্ধ চেতনা। এই কারণেই কিছু নির্দিষ্ট জায়গায় মানুষের স্নায়ুতন্ত্র অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়। হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যায়, ত্বকে গুজবাম হয়, সময়ের অনুভূতি বিকৃত লাগে। নিউরোসায়েন্স জানে মানুষের মস্তিষ্ক পরিবেশগত অতি সূক্ষ্ম সংকেত ধরতে পারে, যেগুলো আমরা সচেতনভাবে বুঝতে পারি না। সব অভিজ্ঞতা ভ্রম নয় নিশ্চয়ই, আবার এটাও ঠিক সব অভিজ্ঞতা প্রমাণও নয়। তান্ত্রিক সাধনায় তাই বলা হয় পর্যবেক্ষকই নিজের পরীক্ষার অংশ, তাই নিজের চেতনা আগে স্থির করতে হয়। কারণ পর্যবেক্ষক নিজেই যদি অস্থির হয় তাহলে পর্যবেক্ষণ ভুল হবে। যার চেতনা অস্থির তার মস্তিষ্ক ভুল প্যাটার্ন তৈরি করবে, যার চেতনা স্থির সে শুধু যা আছে তাই অনুভব করবে, অতিরঞ্জন ছাড়া। আমি তাই যখন কেউ আমাকে জিজ্ঞেস করে আমি ভূতে বিশ্বাস করি কিনা, এই প্রশ্নে আমি সরাসরি হ্যাঁ বা না বলি না। আমি বলি আমি বিশ্বাস করি মানুষের চেতনা শুধু শরীরের ভেতরেই সীমাবদ্ধ নয়, কিছু ক্ষেত্রে তার ছাপ প্রকৃতির ভেতর থেকে যায়। আর বিজ্ঞান এখনো সেই ছাপের সব ভাষা শিখে উঠতে পারেনি। আসলে কি জানিস তো, আমার মনে হয় তন্ত্র আর বিজ্ঞান একে অপরের বিরোধী নয়, তারা একই রহস্যের দুই রকম মানচিত্র। বাকিরা সবাই বলে উঠল, আর তুই উত্তর পেয়েছিস? যাও এবার বাড়ি যাও। যাও যাও, বাড়ি যাও, আর তো ক্লাস নেই। আমি দেবজ্যোতির মুখের দিকে চেয়ে বললাম, সরি, এত কিছু দৃঢ়ভাবে বললাম বলে রাগ করিস না। যদিও তোর অবিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে সেটা আমি জানি। কিছুদিন আগে পর্যন্ত আমিও পুরোপুরি বিশ্বাস করতে পারতাম না, কিন্তু জীবনে মানুষ অনেক কিছু অনেক সময় উপলব্ধি করে যা সঠিক ব্যাখ্যা সে কারোর কাছে সহজে দিয়ে উঠতে পারে না। সে যাই হোক, বিশ্বাস করতে হবে না, উল্টে অবিশ্বাস করাই বেটার। এরা জোর করছে বলেই বলা, তবে তুই চাইলে গল্প হিসেবেই শুনতে পারিস। দেখলাম একধারে দেবজ্যোতি চেয়ার টেনে মুখ নামিয়ে বসে পড়ল। আমি বলতে আরম্ভ করলাম, আমি প্রথম আমার বাড়িতে, যে কলকাতার কলেজে ভর্তি হওয়ার সুবাদে মেদিনীপুর থেকে এসেছিলাম, খুব একটা চেনা জানা ছিল না। বাবা দাদু কেউই আগে খুব একটা আসেনি। আমার বাড়ির পাশের এক কাকু ঢাকুরিয়ার কাছে একটা সোনার দোকানে কাজ করে, সেই খোঁজ দেয় এই বাড়ির। যাদবপুরের এনবি বাসস্ট্যান্ড থেকে খানিক দূরে বিজয়গড়ের কাছে একটি গলি ঘেঁষা দ্বিতল বাড়ি। আমার পড়াশোনা বা প্রায় সব কিছুই মা দেখে। বাবা পুজো মন্দির নিয়ে বেশিরভাগ সময় থাকে, তাই আমার সাথে বাড়িটা দেখতে মা আর সেই কাকু এসেছিল। বাড়িটা দেখেও পছন্দ হয় বেশ,
বাড়িটার আশপাশের পরিবেশ অনেকটাই নিরিবিলি। আর বাড়িটা পুরনো হলেও বাড়ির যে রুমটায় আমি ভাড়া নিয়েছিলাম সেটার অবস্থা বেশ ভালো, আর সামনে একটা ছোট্ট বাগানও আছে। বাড়ির মালিক মৃণাল কাকু। ভদ্রলোকের বয়স সম্ভবত 40-এর কাছাকাছি হবে, কিন্তু বেশ শক্ত সামর্থ্য। একটি জামা কাপড়ের দোকান আছে ওনার যাদবপুর বাজারে। ছেলে নাকি ব্যাঙ্গালোরে কাজের সূত্রে থাকে, আর উনি আর ওনার স্ত্রী থাকেন এই বাড়িটার থেকে কিছুটা দূরেই একটি 5তলা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে। তবে সব থেকে মজার বিষয় ঘরটির ভাড়া বেশ সস্তা। আজকাল কলকাতার যাদবপুরের মতো জায়গায় এত কমে একটা সম্পূর্ণ ঘর পাওয়া সত্যিই দুষ্কর ব্যাপার। তাই আমার মা খানিক কৌতুকবশত জিজ্ঞেস করেছিল এই ব্যাপারে। তাতে ওনারা বলেন, পূর্বপুরুষদের স্মৃতি বিক্রি করতে চান না, কিন্তু অনেকদিন যাবৎ খালি পড়েছিল আর সবটা সারানোর খরচও বেচায়। আবার দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্বিতল বাড়িটির নিচের তলায় বাকি 4টি ঘরের মধ্যে একটি বড় ঘর সারিয়ে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাও ওই দিকের ঘর ঘুরে দেখা যায় নাকি জিজ্ঞেস করতে ভদ্রলোক হঠাৎ বেশ তীব্র স্বরেই বলেছিলেন, না না, বাকি ঘর দেখা যাবে না। পর মুহূর্তে হঠাৎ থমকে নিজেকে একটু স্বাভাবিক করে ইতস্তত করে বললেন, সরি, খারাপ ভাববেন না। পুরনো বাড়ি কখন কি হয়, ওই দিকটা অনেকটা জরাজীর্ণ, ওই দিকে না যাওয়াই ভালো। তবে চিন্তা নেই, এই দিকের এই ঘরটায় কোনো সমস্যা নেই, ও নিশ্চিন্তে থাকতে পারে। তবে এই ঘটনাটা দেখে একটু অবাকই হয়েছিলাম তখন। মাও বেশ অবাক হয়েছিল এই সামান্য কথায় এত ক্রুদ্ধ হয়ে যাওয়ার কারণে। অথচ লোকটা বেশ শান্ত ও ধীর স্থির মস্তিষ্কের। যাই হোক, তবে ভদ্রলোক ওনার স্ত্রী ভীষণ ভদ্র এমনিতে, আর ঘরটির ভাড়া অনুযায়ী আর কোনো কমতি আমাদের চোখে পড়েনি। তাই আর অন্য কিছু না ভেবে এই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলাম। তারপর আমি কলেজ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগেই শিফট হয়ে গিয়েছিলাম। নতুন জায়গা, এইভাবে কোনোদিন একা থাকিনি। পরিবেশের সাথে মানিয়ে নিতেও সময় লাগবে, এইসবের জন্যই আর কি। মা আর পাড়ার সেই কাকুটা এসেছিল ছাড়তে। মা কিছুদিন ছিল আমার সাথে, সব গুছিয়ে দিয়ে মা 2-3 দিন পর চলে যায়। তারপর আমারও ইতিমধ্যে কলেজ শুরু হয়েছে। তোদের সাথে আলাপ আড্ডা, নতুন জায়গা, নতুন কলেজ, অন্যভাবে চলা জীবন সব নিয়ে বেশ কাটছিল। মাঝে প্রায় 2 সপ্তাহ কেটেছে। একদিন সন্ধ্যায় কলেজ থেকে ফিরে চা নিয়ে বাইরের বারান্দায় গিয়ে সবেমাত্র বসেছি, হঠাৎ মৃণাল কাকু আসলো আমার কাছে। এসে সাধারণ আলাপচারিতার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি বাছা, এই কলেজ থেকে আসলে বুঝি? আরে কাকু, হ্যাঁ এই কিছুক্ষণ আগে এলাম। বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসো, বসো এখানে, চা করি? না না, এই তোমার কাকিমার কাছে খেয়ে এলাম, হাই সুগার। আবার চা খেয়েছি শুনলে তোমার কাকিমা আমাকে দেবে। বলেই কাকু হা হা করে হাসতে লাগলেন। আমিও আস্তে আস্তে বললাম, বেশ তাহলে থাক। তা বাছা, কেমন কাটছে কলেজ লাইফ? বেশ ভালো। বাহ, তোমার বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, সবাই ভালো। বেশ বেশ। আর বলছি, বাকি সব ঠিকঠাক তো? দ্বিতীয় কথাটা যেন ভদ্রলোক একটু অন্যরকম ভাবে বললেন। আমি তাও সাধারণভাবে উত্তর দিলাম, হ্যাঁ কাকু, বাকি সব ভালো। সব ভালো, বেশ বেশ। কথাটা যেন মাঝপথে আটকে গেল। বলছি মানে, আজ আসি তাহলে, সাবধানে থেকো। এই বলেই ভদ্রলোক বেরিয়ে যেতে উদ্যত হলেন, কিন্তু দরজার কাছে গিয়ে ঘুরে একটু চিন্তিত গলায় আমাকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন। আচ্ছা, তুমি ভূতে বিশ্বাস করো? হঠাৎ কথাটা শুনে বেশ অবাক হয়ে গেছিলাম। আমাদের গ্রামের দিকে এইসব কথা অনেকেই জিজ্ঞেস করে, কিন্তু এই কলকাতার কোনো শহুরে শিক্ষিত লোক যে এই প্রশ্ন আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে সেটা বিশ্বাস করতে পারলাম না। তাই খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন কাকু, হঠাৎ এইরকম প্রশ্ন? আপনি কি আমার বাবা যে একজন কালী সাধক এই কথা শুনে জিজ্ঞেস করলেন? না মানে ঠিক তাই না, এমনি জিজ্ঞেস করলাম। তবে কাকু সত্যি বলতে একটু হয়তো ব্যাকডেটেড শোনাবে, কিন্তু আমি ঈশ্বরের অস্তিত্ব যেমন বিশ্বাস করি তেমনি ভূত অশরীরী সবার অস্তিত্ব বিশ্বাস করি। তবে অন্ধবিশ্বাস আমার নেই। আচ্ছা আচ্ছা,
বেশ, তাহলে ঠিক আছে। কিন্তু হঠাৎ এই প্রশ্ন? ও কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। বেশ, আমি আসলাম, দরজাটা বন্ধ করে নিও। কাকু যেন কথাটা আর বাড়তে দিতে চায় না বলেই তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমি সেদিন বেশ অবাকই হয়েছিলাম। মাঝে আরো 2 মাস কেটেছে। দুর্গাপূজার পর সেই একদিন হয়েছে ফিরেছি। অনেকদিন বন্ধ পড়েছিল ঘরটা, তাই পরিষ্কার করে রাতে শুয়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। রাত তখন বেশ গভীর। লক্ষ্য করলাম যে রাত বাড়তেই যেন ঘরে একটা চাপা বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়েছে। মনে মনে ভাবলাম, ঘরে কি ইঁদুর আরে কিছু মরেছে? কিন্তু পরিষ্কার করলাম গোটা ঘর, কিছু তো চোখে পড়লো না। এমন সময় কানে আসলো বারান্দার দিকে জানালাটার বাইরে কাঁচের গায়ে কেউ যেন আঁচড় কাটছে। জানালার পর্দাটাও হঠাৎ একবার ফাঁকা ঘরে নড়ে উঠল। প্রথমে ভেবেছিলাম উল্টো দিকের ঘরের ভেতরের দিকের জানালাটা খোলা, তাই হাওয়ায় দুলছে, আর আঁচড়টা বোধহয় কোনো বেড়ালের কাজ। তাই আমি আস্তে আস্তে উঠে গিয়ে দরজা খুলে দেখলাম সম্পূর্ণ ফাঁকা অন্ধকার বারান্দা। আশপাশের পরিবেশ অদ্ভুত রকমের শান্ত ও নিস্তব্ধ। এমনকি গাছের একটি পাতাও নড়ছে না। তাও এই রাতের ঘটনাকে খানিক মনের ভুল আর ভ্রম বলেই উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আবার পরদিন রাতের বেলা খাটে শুয়ে শুয়ে দেখলাম ভীষণ কনকনে ঠান্ডা হাওয়া আসছে। আমি রীতিমতো থরথর করে কাঁপছি। কিন্তু অবাক হলাম এটা ভেবে, এত শীতল হাওয়া আসছে কোথা থেকে? আমি নিচে সব জানালা দরজা বন্ধ করে শুয়েছি। উল্টে এটা আশ্বিনের শেষ হলেও এখনো তেমন কোনো শীতই পড়েনি। প্রথমে ভাবলাম হয়তো জ্বর আসছে, তাই ড্রয়ার থেকে থার্মোমিটার নিয়ে চেক করে দেখলাম শরীরের তাপমাত্রা প্রায় একদম নর্মাল। একটা বিছানার চাদর জড়িয়ে উঠে দরজা খুলে দেখলাম কোথাও কোনো আজকেও হাওয়া নেই, এমনকি একটি গাছের পাতাও লড়ছে না। ফিরে এসে তবু আবারও ভালো করে দরজা জানালা বন্ধ করে বিছানায় বসতেই দেখলাম হাওয়াটা থেমে গেল। সবে পাশ ফিরে বিছানায় শুয়েছি, অমনি কিছুক্ষণের মধ্যেই আবার বেশ জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। অথচ সব জানালা দরজা আমি আবার ভালো করে বন্ধ করে এসেছি। তৃতীয় দিন রাতে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি একা একটি বদ্ধ ঘরের মধ্যে দাঁড়িয়ে, তীব্র অন্ধকার বিরাজ করছে গোটা ঘর জুড়ে। সেটা যেন ঘর নয়, একটা বন্ধ শূন্যতা। চারিদিক ঘন অন্ধকারে এমনভাবে মোড়ানো যে নিজের হাত বাড়ালেও আঙুলগুলো চোখে পড়ছে না। বাতাস নেই, শব্দ নেই, শুধু এক অদ্ভুত থমথমে চাপা নিস্তব্ধতা। তার মধ্যে কেবল নিজের বুকের ভেতরে কম্পমান হৃৎপিণ্ডের ছন্দবদ্ধ কম্পন গোটা ঘরের নিস্তব্ধতাকে কাঁপিয়ে তুলছে। আস্তে আস্তে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ সয়ে আসতে লাগলো। ঠিক তখনই টের পেলাম এই বদ্ধ ঘরে আমি একা নেই, আর আমার ঠিক সামনে প্রায় 4-5 হাত দূরে একটি পূর্ণাঙ্গ পুরুষের ন্যায় অবয়ব দাঁড়িয়ে। তার ঘাড় অসম্ভব রকমের বাঁকা। অন্ধকারের মধ্যে যতটুকু মুখাবয়ব দেখা যাচ্ছে তাতে দেখলাম তার চোখের কোণ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, ঠোঁট থেকে রক্তমাখা লালা পড়ছে। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? কে তুমি? কে তুমি? ছায়ামূর্তিটা কোনো উত্তর দিল না। আমি তাও দিব্য স্বরেই বললাম, কি হলো?
কথা কানে কানে যাচ্ছে না? কে কে এ তুমি? উত্তর দাও। কে এ তুমি? উত্তর দাও। দেখলাম ছায়ামূর্তিটা এক ভয়াল শব্দ করতে করতে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। আমি আর থাকতে না পেরে চিৎকার করে উঠে বসে পড়লাম। না! জামা ঘামে ভিজে গেছে, বুকের হৃস্পন্দন অত্যাধিক রকম বেড়ে গেছে, যেন এখনই বুকের পাঁজর ভেদ করে ছিটকে বেরিয়ে পড়বে। তাও কিছুক্ষণ পরে একটু স্থিতিশীল হয়ে চিন্তা করে দেখলাম হয়তো এটা আমার ঘুমের ভ্রম। আসলে মানুষের মন এক অদ্ভুত অতুলনীয় জগৎ। জেগে থাকা অবস্থায় যেসব ভয়, চাপা চিন্তা কিংবা অস্বস্তিকর অনুভূতিকে আমরা অবহেলা করি, ঘুমের সময় অবচেতন মন সেগুলোকে এই দৃশ্যের রূপ দেয়। তখন বাস্তব আর কল্পনার সীমা ঝাপসা হয়ে যায়, আর মস্তিষ্ক এমন সব ছবি তৈরি করে যা বাস্তবের থেকেও বেশি সত্য বলে মনে হয়। বিশেষ করে গভীর ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থায় এই ধরনের স্বপ্ন ভয়ঙ্কর ও তীব্র হয়ে ওঠে। মনস্তত্ত্ব বলে এই স্বপ্নগুলো বাইরের কোনো অশুভ ইঙ্গিত নয়, বরং নিজের মনের ভেতরে লুকিয়ে থাকা আশঙ্কা, ক্লান্তি আর অজানা ভয়ের প্রতিফলন। তাই ঘুম ভাঙার পর শরীরও সেইভাবেই হয়তো প্রতিক্রিয়া দেখায়, বুক ধড়ফড় করে, ঘাম ঝরে, আর কিছু কিছু সময় তো বাস্তবকে স্বপ্ন থেকে আলাদা করা যায় না। এইসব ভেবে সেদিনের মতো নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু এসব ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো। কখনো মনে হয় দরজার পাশে কোনো ছায়ামূর্তি বসে আছে, আবার কখনো রাত 3টায় ঘুম ভেঙে টের পেতাম কেউ যেন কান্নার আওয়াজ করছে। মুক্তি দাও, মুক্তি দাও বলে চিৎকার করছে। তাও আমি নিজের তন্দ্রাচ্ছন্ন বিভ্রান্ত মনোজগতের কথা চিন্তা করে এইসব ততটা গুরুত্ব দিইনি। কিন্তু একদিন রাতে ডিম বাজতে ঢুকেছি। হঠাৎ দেখলাম রান্নাঘরের কোণায় দেওয়ালের মধ্যে লাল রঙের কিছু একটা দিয়ে একটি লেখা বারবার ফুটে উঠছে, মুক্তি দাও। একটু এগিয়ে গিয়ে ঠিক করে দেখলাম সেটা আসলে রক্ত। কোনো মতে সমস্ত কিছু ফেলে রান্নাঘর বন্ধ করে বেরিয়ে এসেছিলাম, কিন্তু আর কিছুতে এটা মনের ভ্রম বলা যায় না। আমি তখন সম্পূর্ণ চেতনায়, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। তাই পরের দিনেই মৃণাল কাকুকে ডেকে জিজ্ঞেস করলাম, কাকু, এখানে আগে কেউ থাকতো? কথাটা শোনা মাত্রই ভদ্রলোক তত্তরি ঘামতে শুরু করলেন এবং ভয় মিশ্রিত ও কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আমাদের ক্ষমা করো, আমাদের বোঝা উচিত ছিল। তোমার মতো ছোট্ট ছেলেকে এভাবে মিথ্যে কথা বলে ঘর ভাড়া দেওয়া আমাদের উচিত হয়নি। আমাদের উপায় ছিল না। ছেলের কোম্পানিতে টানাপোড়ান চলছে, আর আমার দোকানেও তেমন বিক্রি বাটা হচ্ছিল না। তাই এক প্রকার নিরুপায় হয়েই লুকিয়ে তোমাকে ভাড়া দিতে হয়েছিল। এর আগে যতজনের আসার কথা ছিল তারা সবাই শুনেই আর আসছিল না। আমি তাও তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, ভূতে বিশ্বাস করো? কিন্তু যখন তুমি তোমার বাবার পরিচয় দিলে তখন খানিকটা আশ্বস্ত হয়েছিলাম। তারপর তো এতদিন গেল, কিছুই হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে সেসব হয়তো ঠিক হয়ে গেছে, আর তাই বলিনি কিছু। আমিও সেটা ভেবে অবাক হচ্ছি। এই 1 সপ্তাহ হলো এইসব শুরু হয়েছে, কিন্তু এর আগে কিছুই হয়নি, অথচ এরকম আমার সাথে এই কয়েকদিনই হঠাৎ করে শুরু হলো কেন? কিন্তু তাও
আপনার আমাদের জানানো উচিত ছিল। সত্যিটা এবারে বলুন, কি কারণে হয় এসব? দয়া করে ক্ষমা করো, তোমাকে আমি অন্য ঘর দেখে দিচ্ছি, আর তোমার বাড়ির লোকেদের কাছেও আমি ক্ষমা চাইব। আসলে প্রায় 2 বছর আগে এখানে একটি ছেলে থাকতো, চাকরি সূত্রে। নাম সৌভিক। নিচের তলায় এই ঘরটার পিছনের দিকের একটি ঘরে সে থাকতো, আর তখন আমরা উপরে থাকতাম। বড্ড ভালো ছেলে, নিজের মতো থাকতো। মাঝে মধ্যে নিচে আসতাম, দেখা করে যেতাম, গল্প করতাম। কিন্তু হঠাৎ একদিন সকালে দেখি ছেলেটির বাড়ির লোক কাঁদো কাঁদো গলায় ফোন করে বললেন, একবার দেখুন না সৌভিক কোথায়, কাল সারাদিন ওকে ফোনে পাইনি। আমি তড়িঘড়ি গিয়ে দরজায় কড়া নাড়তে গিয়ে দেখলাম ঘর ভিতর থেকে বন্ধ, আর অনেক ডাকাডাকির পরেও দরজা খুলছে না। তখন পাড়ার লোক ডেকে দরজা ভেঙে দেখি ও ও পাখায় পাখায় দড়ি লাগিয়ে সে কি বীভৎস দৃশ্য। আমি আমি এখনো রাতে ঠিকমতো ঘুমোতে পারি না। দৃশ্যটা বারবার বারবার আমার চোখের সামনে ভাসে। পরে পুলিশ তদন্ত করে যা সামনে আসে তা হলো অফিসের কাজটাও চলে গেছিল, তাই বাড়িতে বলতে পারছিল না। আর উল্টো দিকে ও একটি মেয়েকে ভালোবাসতো, তার আগের রাতেই তার বিয়ে হয়ে যায়। সেজন্যই হয়তো ছেলেটা। তারপর কি হলো? তারপর সব মিটে যাওয়ার কিছুদিন পর থেকেই শুরু হলো সেই তাণ্ডব। প্রত্যেক রাতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। তাই এক পূজারীর কথা মতো আমরা এই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হলাম। বিশ্বাস করো, ভেবেছিলাম সব হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু সব শুনে মনে মনে ভাবলাম, মানুষ বিপদ আছে জেনেও অর্থের জন্য কাউকে এইভাবে বিপদের দিকে ঠেলে দিতে পারে। তীব্র রাগে ওইখান থেকে চলে এসেছিলাম সেদিন। মনটা বেশ চঞ্চল হয়ে উঠেছে, তাই মনঃসংযোগ করার জন্য চোখ বুঝলাম। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রক্তাম্বর পরিহিত আমার দাদুকে। আমি আকুল হয়ে দাদুকে ডাকতে শুরু করলাম, দাদু, দাদু। চিন্তা করো না দাদু ভাই, তোমার শরীরে আমাদের পরিবারের রক্ত বইছে, কিচ্ছু হবে না। আমি আছি তোমার সাথে, কারোর ক্ষমতা নেই তোমাকে স্পর্শ করে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার সাথে এসব কেন হচ্ছে দাদু? আমার সাথে কেন এসব হচ্ছে? কেঁদো না, মা বাবাকে সবটা খুলে বলো, আর লুকিয়ে রেখো না, সব ঠিক হয়ে যাবে। আমার দাদু রুদ্রানন্দ চক্রবর্তী ছিলেন এক সিদ্ধ পুরুষের সব থেকে উজ্জ্বলতম শিষ্য। অনেক তন্ত্রবিদ্যায় পারদর্শী। জগতের শক্তির বিষয়ে তার অপার জ্ঞান ছিল। সাধনা নিষ্ঠায় তিনি এমন এক উচ্চতায় পৌঁছেছিলেন যেখানে সাধারণ মানুষের বোধ পৌঁছায় না। তন্ত্রবিদ্যার বহু গুরু শাখায় তিনি পারদর্শী ছিলেন। আমার যখন 7 বছর বয়স, তখন তিনি তার বাহ্যিক মানব শরীর ত্যাগ করেছিলেন। তবে ছোট থেকেই আমি যখনই কোনো দুশ্চিন্তায় পড়েছি, দাদু সবসময় আমার অন্তর্জগতে প্রবেশ করে আমাকে শান্ত করেছে। আমার বাবাও ওনার যোগ্যতম সন্তান হয়ে উঠেছিল। যাই হোক, আর এক বিন্দু সময় নষ্ট না করে তখনই বাড়িতে ফোন করে বাবাকে পুঙ্খানুপুঙ্খভাবে সবটা বললাম। বাবা সবটা শান্তভাবে শুনে গেল, একটু শব্দ না করে। আমি একটু অবাক হলাম যে বাবা আমার একটু জ্বর হলেই বাড়ি মাথায় করতো, সে এইসব শুনেও এত স্থির আছে। আমার বাবা বেশ শান্ত সুরেই বলল, চিন্তা করো না, কাল ভোরে রওনা হচ্ছে, আর তোমার হাতে দড়িটা আছে তো? হ্যাঁ বলতে গিয়ে হাতের দিকে তাকিয়ে দেখি দড়িটা নেই। যেদিন বাড়ি থেকে আসি তখন আমার বাবা ওটা আমাকে পরিয়ে দিয়েছিল। এই কয়েকদিনের অস্বাভাবিক অভিজ্ঞতার ফলে
আমি এইসবের দিকে লক্ষ্যই করিনি। কখন নিজের অজান্তেই সেটা আমি। এতক্ষণ সবাই নিস্তব্ধ হয়ে গল্পটা শুনছিল, কিন্তু আকাশই প্রথম নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, ও সেই তোর ডান হাতের একটা মাত্র রুদ্রাক্ষ দিয়ে গাঁথা লাল রঙের ডুরিটা তো? আমি বললাম, হ্যাঁ। আকাশ আবার বলল, সরি, তোর এই বিপদের জন্য হয়তো আমি কিছুটা দায়ী। আমি ভীষণ রকম অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি করে? তোর মনে আছে কিনা জানি না, পুজোর ছুটির পরে তুই তো একেবারে বাড়ি থেকে কলেজ এসেছিলি। সেই দিনই কলেজ থেকে ফেরার পথে ইয়ার্কি করতে করতে আমি, তুই, সুজয় একে অন্যের সাথে মারপিট করছিলাম না, মনে আছে? তখনই তোর হাত থেকে ছিঁড়ে পড়ে গেছিল। তখন আর তোকে বলা হয়নি। এই নে, আমার ব্যাগেই আছে ওটা। তন্দ্রিমা আকাশের হাত থেকে নিয়ে জিজ্ঞেস করলো, এটা আবার কি রকম রুদ্রাক্ষ? আহেলি অবাক দৃষ্টিতে তন্দ্রিমার হাত থেকে রুদ্রাক্ষটা নিয়ে বিড়বিড় করে বলে উঠল, একমুখী রুদ্রাক্ষ? আমি বললাম, হ্যাঁ, খুব একটা সহজে দেখা যায় না এই রুদ্রাক্ষ। আমার দাদু আমার বাবাকে দিয়েছিল। যাই হোক, এই রুদ্রাক্ষ হারানোর শাস্তি আমি পেয়েছি বেশ ভালোই। আহেলি আমার দিকে রুদ্রাক্ষটা বাড়িয়ে দিয়ে বলল, এই নে, সামনে রাখ এবার থেকে। আকাশ বলল, নে এবার বাকিটা বল। সেই সময় বাবাকে যদি বলতাম যে ওটা আমি হারিয়ে ফেলেছি, তাহলে বোধহয় বেশি ভালো হতো। উল্টে আমি সামান্য কিন্তু কিন্তু করে হলেও বাবাকে বললাম। বাবা খানিক থমকে কিছু চিন্তা করে বললেন, বেশ, আজ একবার গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ও তুমিও গঙ্গা স্নান করে পুজো করার সময় গুরু মন্ত্র জপ করতে করতে হাতে পড়বে, বুঝলে? সেই দিন রাতেই ঘটলো এখনো পর্যন্ত আমার জীবনের সব থেকে ভয়ানকতম রাত, যা এতদিন আমার মধ্যে যেটুকু অবিশ্বাসের ধুলো জমেছিল সেটাকে সম্পূর্ণরূপে মুছে দিয়েছিল। শুনছিলেন আজকের গল্প ছায়া। এটি গল্পের প্রথম পর্ব। আমাদের পরবর্তী পর্বটি আসতে চলেছে পরের সপ্তাহে। গল্প পাঠে ছিলাম আমি, সোহম, এবং মৃণাল কাকুর চরিত্রে ছিল সুমন, আহেলির চরিত্রে ছিল শ্রেয়া ও তন্দ্রিমার চরিত্রে ছিল লতা। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ তবে আসি, টাটা।